পর্বতারোহণ বা রক ক্লাইম্বিংয়ের কথা ভাবলে আমাদের চোখে কি ভাসে? হয়তো বিশাল উঁচু পাহাড়, বরফের চূড়া আর দড়ি ধরে ঝুলে থাকা কিছু সাহসী মানুষ। কিন্তু একবার ভাবুন তো, আপনি একটা খাড়া পাথরের দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন। এটা কিন্তু শুধু একটা পাথর না, এটা একটা ধাঁধা, একটা প্রাচীন ভাষায় লেখা বিশাল এক পৃষ্ঠা। বাহ, খুব সুন্দরভাবে বললেন। আর আরোহীর কাজ হল সেই ভাষাটা পড়া, তার ব্যাকরণ বোঝা এবং নিজের শারীরিক মুভমেন্ট দিয়ে তার উত্তর দেওয়া। একদম। এটা শুধু কয়েকটা শব্দ শেখার মতো না, এটা আসলে ওই ভাষায় সাবলীল হয়ে ওঠার মতো একটা ব্যাপার। একজন নতুন ক্লাইম্বার হয়তো শুধু হ্যান্ডহোল্ড বা ফুটহোল্ড খুঁজে। হ্যাঁ, কোথায় হাত রাখা যাবে, কোথায় পা। ঠিক। কিন্তু একজন অভিজ্ঞ আরোহী পাথরের গায়ে একটা পুরো গল্প পড়তে পারেন। কোথায় শিলাস্তরটা একটু দুর্বল, কোথায় ফাটলটা একটা নিরাপদ আশ্রয় দেবে, বা কোন কোণাটা তাকে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে একটা সুন্দর চাল দেওয়ার সুযোগ করে দেবে। ঠিক তাই। আজকের এই আলোচনায় আমরা রক ক্লাইম্বিং আর পর্বতারোহণের সেই গভীর ভাষা নিয়েই কথা বলবো। আমাদের হাতে এই বিষয়ের উপর একটা শব্দকোষ আছে, কিন্তু আমরা শুধু শব্দার্থের মধ্যে আটকে থাকব না। না, একদমই না। আমাদের লক্ষ্য হল এই পরিভাষাগুলোর পেছনের দর্শন, কৌশল আর মানসিকতাকে বোঝা, যা একজন সাধারণ অভিযাত্রীকে একজন সত্যিকারের আরোহীতে পরিণত করে। চলুন তাহলে শুরু করা যাক। অবশ্যই। ধরা যাক আমরা একটা বিশাল খাড়া পাথর বা ক্লিফের নিচে দাঁড়িয়ে আছি। প্রথম কাজটা কিন্তু আরোহণ নয়। তাহলে কি? প্রথম কাজ হলো পড়া। একজন আরোহী সেখানে একটা পথের মানচিত্র খুঁজে বের করার চেষ্টা করেন। একটা পথের মানচিত্র একটা মসৃণ পাথরের দেয়ালে কিভাবে সম্ভব? তিনি বিভিন্ন প্রাকৃতিক গঠন বা ফিচার খোঁজেন। যেমন ধরুন, পাথরের বাইরের দিকের একটা ধারালো কোণাকে বলা হয় অ্যারেট। অ্যারেট? হ্যাঁ, এটা অনেকটা একটা বিল্ডিংয়ের কোণার মতো। এর উপর দিয়ে ওঠাটা কিন্তু সাংঘাতিক ভারসাম্য আর সাহসের পরীক্ষা। আচ্ছা। আর এর ঠিক উল্টোটা হলো কর্নার, যেখানে দুটো দেয়াল ভেতরের দিকে এসে মেশে। এটা তুলনামূলকভাবে নিরাপদ, কারণ এখানে শরীরকে আটকে রাখার সুযোগটা অনেক বেশি। আর যদি বড় ফাটল থাকে? যদি ফাটলটা এত চড়া হয় যে তার ভেতরে পুরো শরীর ঢুকিয়ে দেওয়া যায়, তাকে বলে চিমনি। চিমনি মানে ঘরের চিমনির মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই। এর ভেতরে পিঠ এক পাশে আর পা অন্য পাশে রেখে চাপ দিয়ে দিয়ে উঠতে হয়। আসলে আরোহণের এই কৌশলগুলো নির্ভর করে আপনি পাথরের কোন ভাষাটা পড়ছেন তার উপর। একটা কম ঢালযুক্ত মসৃণ পাথর বা স্ল্যাব আরোহণের কৌশল একটা ক্র্যাক বা ফাটল বেয়ে ওঠার থেকে সম্পূর্ণ আলাদা হবে। বেশ, তাহলে রুটটা মনে মনে ঠিক করে ফেলার পর আসে নিরাপত্তার প্রশ্নটা। আরোহী যখন শত শত ফুট উপরে ঝুলে থাকেন, তখন তার জীবনটা তো নিচে থাকা অন্য একজনের হাতে থাকে। এই বিশ্বাস আর যোগাযোগের সম্পর্কটা কিভাবে কাজ করে? এর কি কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে? আছে, এবং এটাই আরোহণের ভিত্তি। এই পুরো সুরক্ষা ব্যবস্থাটাকে বলা হয় বিলে। বিলে? হ্যাঁ, নিচে থাকা ব্যক্তি অর্থাৎ বিলিয়ার দড়ির মাধ্যমে আরোহী পতনকে নিয়ন্ত্রণ করেন। এটা শুধু একটা যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা একটা মানসিক চুক্তি। মানসিক চুক্তি? বেশ গভীর কথা। আরোহী জানেন যে তিনি যদি ভুল করেন, তাকে ধরে ফেলার জন্য একজন আছে। এই বিশ্বাসটাই তাকে তার শারীরিক সীমার বাইরে গিয়ে চেষ্টা করার সাহসটা যোগায়। আর এই বিশ্বাসের মূল সরঞ্জাম হল দড়ি। আমাদের হাতে থাকা তথ্যে দু ধরনের দড়ির কথা বলা আছে, ডাইনামিক আর স্ট্যাটিক। দুটোই তো দড়ি, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা তো আকাশ পাতাল। একদম। এটা শুধু দড়ির পার্থক্য নয়, এটা আরোহণের দর্শনের পার্থক্য। দর্শনের পার্থক্য কিভাবে? দেখুন, ডাইনামিক রোপ কিছুটা স্থিতিস্থাপক বা স্ট্রেচি হয়। এর কারণ হল আরোহী যখন পড়েন, তখন এই দড়িটা সামান্য প্রসারিত হয়ে পতনের শক্তিটাকে শোষে নেয়। ও আচ্ছা, একটা নরম ক্যাচ দেওয়ার মতো। ঠিক তাই, এটা আরোহীকে মারাত্মক আঘাত থেকে বাঁচায়। ডাইনামিক দড়ি ব্যবহার করার মানে হল আপনি মেনে নিচ্ছেন যে পতন আরোহণেরই একটা অংশ। তার মানে এই দড়ির স্থিতিস্থাপকতা শুধু শরীরকেই বাঁচায় না, মনকেও সাহস দেয়। 100%। অন্যদিকে স্ট্যাটিক রোপে কিন্তু কোনো স্থিতিস্থাপকতা নেই। মানে ওটা বিলকুল স্ট্রেচ করে না? না, ওটাতে ঝুলে পড়লে একটা ভয়ঙ্কর ঝাঁকুনি লাগবে। তাই এটা আরোহীর পতনের জন্য কখনোই ব্যবহার করা হয় না।
এটা ব্যবহার করা হয় সরঞ্জাম ওঠানো নামানো বা দড়ি বেয়ে নিচে নামার জন্য, মানে র্যাপেলিনের জন্য, যেখানে পতনের কোনো প্রশ্নই নেই। বুঝতে পারছি। প্রযুক্তির উন্নতির সাথে সাথে তো এই নিরাপত্তা ব্যবস্থায় আরও অনেক কিছু যোগ হয়েছে, যেমন গ্রিগ্রির মতো অ্যাসিস্টেড ব্রেকিং ডিভাইস। এগুলো তো নিরাপত্তা অনেক বাড়িয়েছে। অবশ্যই বাড়িয়েছে। কিন্তু আমি প্রায় শুনি যে পুরনো প্রজন্মের আরোহীরা মনে করেন এর ফলে আরোহীরা দড়ি নিয়ন্ত্রণের মূল দক্ষতা থেকে দূরে সরে যাচ্ছে। প্রযুক্তির উপর এই নির্ভরতা কি অসতর্কতা বাড়াতে পারে? এটা আরোহণের জগতে একটা খুব জীবন্ত বিতর্ক। দেখুন, গ্রিগ্রির মতো ডিভাইসগুলো আরোহী হঠাৎ পড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে দড়ি লক করে দেয়, যা নিঃসন্দেহে জীবন রক্ষাকারী, বিশেষ করে যখন বিলেয়ারে মনোযোগ সামান্য সরে যায়। কিন্তু সমালোচকদের যুক্তি হল এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা বেলেয়ারকে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি দেয়। তারা মনে করেন দড়ি হাতে রেখে পতনের শক্তি অনুভব করার যে দক্ষতা, সেটা হারিয়ে যাচ্ছে। তার মানে ভারসাম্যটাই আসল। একদম। প্রযুক্তির ব্যবহার এবং মৌলিক দক্ষতার মধ্যে ভারসাম্য রাখাটাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেশ, তাহলে সুরক্ষা নিশ্চিত করে এবার দেয়ালে ওঠার পালা। ধরা যাক আমরা একটা স্ল্যাব বা মসৃণ কম ঢালের পাথর বেয়ে উঠছি, যেখানে ধরার মতো প্রায় কিছুই নেই। এটা তো প্রায় জাদুর মতো শোনায়। এটাকে বলে ফ্রিকশন ক্লাইম্বিং। ফ্রিকশন ক্লাইম্বিং। এখানে জাদুটা হল পদার্থবিদ্যা আর বিশ্বাস। বিশ্বাস। হ্যাঁ, আরোহীর জুতার রাবার আর পাথরের পৃষ্ঠের মধ্যে যে ঘর্ষণ তৈরি হয়, তার ওপর ভরসা করে এগোতে হয়। এটা পায়ের পাতার খুব সূক্ষ্ম অ্যাঙ্গেল আর শরীরের ওজনকে সাবলীলভাবে এক পা থেকে অন্য পায়ে স্থানান্তরের খেলা। মানে হাতের শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি জরুরি এখানে। অনেক বেশি। আপনাকে বিশ্বাস করতে হবে যে পা পিছলে যাবে না। আর যখন পাথরের ধারালো কোনা বা অ্যারেট ধরে উঠতে হয়, আমাদের তথ্যে লে ব্যাকিং নামে একটি কৌশলের কথা আছে। এটা ব্যাখ্যা করা বেশ কঠিন মনে হচ্ছে। আমি একটা সহজ উদাহরণ দিই। ভাবুন, আপনি একটা বড় ফ্রিজের পাশ দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন। আচ্ছা। আপনি ফ্রিজের দরজার কিনারাটা দুহাত দিয়ে নিজের দিকে টানছেন, আর আপনার পা দুটো ফ্রিজের গায়ে ধাক্কা দিচ্ছে। এই যে টানা আর ধাক্কা দেওয়ার দুটো বিপরীত শক্তি, যা আপনাকে মাধ্যাকর্ষণের বিরুদ্ধে স্থির রাখছে, এটাই হলো লে ব্যাকিং। বাহ, দারুণ উদাহরণ। এটা তো শারীরিক শক্তির এক দারুণ প্রদর্শনী। অবশ্যই। এই যে দীর্ঘ সময় ধরে পাথরের সাথে বোঝাপড়া, এই সহনশীলতার পরীক্ষা, এটা তো বোল্ডারিংয়ের থেকে একদম আলাদা, তাই না? বোল্ডারিং দেখলে মনে হয় পাথরের সাথে একটা ছোটখাটো কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা লড়াই। দারুণ বলেছেন। একটা লড়াইই বটে। বোল্ডারিং হলো আরোহণের জগতের স্প্রিন্ট, আর লম্বা রুট ক্লাইম্বিং হলো ম্যারাথন। স্প্রিন্ট আর ম্যারাথন, সুন্দর তুলনা। বোল্ডারিংয়ে দড়ি থাকে না, তাই আরোহী মাটির কাছাকাছি ছোট পাথরে চড়েন, এবং নিচে সুরক্ষার জন্য ক্র্যাশ প্যাড বা মোটা গদি ব্যবহার করা হয়। এখানে কয়েকটা মূলের মধ্যেই একটা কঠিন সমস্যার সমাধান করতে হয়। একটা লম্বা রুটের সবচেয়ে কঠিন অংশ, যাকে আমরা ক্রাক্স বলি, বোল্ডারিং হলো সেরকম অসংখ্য ক্রাক্সের সমষ্টি। এটা কাঁচা শক্তি, কৌশল আর সমস্যা সমাধানের এক অসাধারণ সমন্বয়। আমরা যত উপরে উঠছি, আমাদের এই কাল্পনিক আরোহণে চ্যালেঞ্জগুলো বদলে যাচ্ছে। এখন শুধু পাথর বা নিজের শারীরিক ক্ষমতাই নয়, পরিবেশটাও একটা বড় প্রতিপক্ষ হয়ে উঠছে। এমন বিপদও তো আছে যা চোখে দেখা যায় না, যেমন ভগলাস। ওয়েগলাস পর্বতারোহীদের জন্য একটা দুঃস্বপ্ন। এটা পাথরের ওপর জমা হওয়া স্বচ্ছ, পাতলা বরফের আস্তরণ। স্বচ্ছ মানে দেখা যায় না? এতটাই পাতলা যে চোখেও ভালো করে দেখা যায় না। আপনি হয়তো একটা মজবুত পাথরের খাঁজ ধরে এগোতে গেলেন, কিন্তু হাত রাখতেই বুঝলেন ওটা আসলে বরফের একটা অদৃশ্য ফাঁদ। এর ওপর পা বা হাত রাখা প্রায় অসম্ভব, আর এটা আরোহীকে একেবারে অসহায় করে দেয়। ভাবতেই ভয় লাগছে। আর যা চোখে দেখা যায় কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর, যেমন বরফের বিশাল চাই ভেঙে পড়ার ঘটনা। আপনি সিরাকের কথা বলছেন। হিমবাহের ওপর বরফের বড় খাড়া টাওয়ারগুলোকে সিরাক বলে। এগুলো দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু এগুলো প্রকৃতির টাইম বোমার মতো। টাইম বোমা? হ্যাঁ, কখন যে কোনটা ভেঙে পড়বে তার কোনো পূর্বাভাস নেই। অভিজ্ঞ আরোহীরা এর নিচ দিয়ে যাওয়ার সময় প্রায় নিঃশ্বাস বন্ধ করে দ্রুত পার হয়ে যান। এখানে প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা নগণ্য তা বোঝা যায়। আর সবচেয়ে বড় অদৃশ্য শত্রু হল উচ্চতা। আমরা সবাই অ্যাক্লিমেটাইজেশন বা উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নেওয়ার কথা শুনেছি, কিন্তু এই প্রক্রিয়াটা ঠিকমতো না হলে আসলে কি ঘটে? HACE বা হেপের মতো শব্দগুলো শুনলেই ভয় লাগে। ভয় লাগাটা স্বাভাবিক, কারণ এগুলো অত্যন্ত গুরুতর অবস্থা।
বেশি উচ্চতায় বাতাসে অক্সিজেনের ঘনত্ব কমে যায়। শরীর যদি এই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় না পায়, তাহলেই বিপর্যয় ঘটে। যেমন HLPE বা হাই অল্টিটিউড পালমোনারি এডিমাতে ফুসফুসে তরল জমতে শুরু করে। সোজা কথায় বললে আপনি শুকনো ডাঙায় দাঁড়িয়ে ডুবে যেতে থাকেন। কি সর্বনাশ! আর HSC? সেটাও আরও ভয়ঙ্কর। HSE বা হাই অল্টিটিউড সেরিব্রাল এডিমাতে মস্তিষ্কে তরল জমে তা ফুলতে শুরু করে। আমাদের মাথার খুলি তো আর প্রসারিত হতে পারে না। ঠিক। তাই এই ফোলা মস্তিষ্কটা নিজের ওপরই প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এর ফলে হ্যালুসিনেশন, বিচারবুদ্ধি লোপ পাওয়া এবং অবশেষে কোমা বা মৃত্যুও হতে পারে। এজন্যই পর্বতারোহণে তাড়াহুড়ো করে ওঠা বলে কিছু নেই। অ্যাক্লামাইটাইজেশন কোনো বিকল্প নয়, এটা বেঁচে থাকার একমাত্র উপায়। এই শারীরিক আর পরিবেশগত চ্যালেঞ্জের পাশাপাশি একটা বিশাল মানসিক যুদ্ধ তো চলে। যে কোনো আরোহণের সেই সবচেয়ে কঠিন অংশ, মানে ক্রাক্সের কথা যদি একটু বলেন। প্রত্যেকটা লম্বা রুটের একটা ক্রাক্স থাকে, এমন একটা বা দুটো মুভ যা বাকি রুটের চেয়ে অনেক বেশি কঠিন। এটা শারীরিক পরীক্ষার চেয়েও বেশি মানসিক পরীক্ষা। আপনার কোনো অভিজ্ঞতা আছে? আমার মনে আছে, একবার একটা রুটের ক্র্যাক্স পার হতে গিয়ে আমি প্রায় 1 ঘন্টা এক জায়গায় আটকেছিলাম। শরীর ভেঙে পড়ছিল, কিন্তু তার চেয়েও বেশি ভাঙছিল মন। মনে হচ্ছিল আর সম্ভব না। কিন্তু ওই মুহূর্তটা যখন পার করা যায়, সেই অনুভূতি বাকি পুরো আরোহণকে সার্থক করে দেয়। বাহ! ক্র্যাক্স পার করাটা শুধু একটা বাধা অতিক্রম করা নয়, এটা নিজের ভেতরের ভয়কে জয় করা। অনেক সময় তো পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয় না। আবহাওয়া খারাপ হতে পারে বা দেরি হয়ে যেতে পারে। তখন পাহাড়ে অনিচ্ছাকৃতভাবে রাত কাটাতে হয়, যার একটা বিশেষ নাম আছে, বেনাইটমেন্ট। বিনাইটমেন্ট। হ্যাঁ, এবং এটা খুব বিপজ্জনক একটা পরিস্থিতি। দিনের আলোয় যে পথটাকে খুব সহজ মনে হচ্ছিল, রাতের অন্ধকারে সেটাই গোলকধাঁধা হয়ে যায়। তাপমাত্রা দ্রুত কমতে থাকে। তখন তো আর চূড়া লক্ষ্য থাকে না। না, তখন লক্ষ্য হয়ে যায় সকালের আলো দেখা পর্যন্ত টিকে থাকা। এই সময়ে শান্ত থাকা আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন আরোহীর সবচেয়ে বড় পরীক্ষা। আমাদের হাতে থাকা তথ্যে একটি বেশ মজার শব্দ আছে, পান্টার। এটা দিয়ে এমন আরোহীকে বোঝানো হয় যার আত্মবিশ্বাস অনেক বেশি, কিন্তু দক্ষতা বা প্রস্তুতি কম। কিন্তু পর্বতারোহণের জগতে নতুনদের তো ভুল করার সম্ভাবনা বেশি। একজন পান্টার আর একজন শিক্ষানবিশ আরোহীর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পার্থক্যটা দক্ষতায় নয়, মানসিকতায়। মানসিকতায়। অভিজ্ঞদের কথা শোনেন, তার লক্ষ্য হল নিরাপদে আরোহণ করা। আচ্ছা। অন্যদিকে একজন পান্টারের আত্মবিশ্বাস তার দক্ষতাকে ছাড়িয়ে যায়। তিনি নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে চান না এবং প্রায়শই অপ্রয়োজনীয় ঝুঁকি নেন। তার মানে তিনি বিপদ ডেকে আনেন। পর্বতারোহণে সবচেয়ে বিপজ্জনক জিনিস কিন্তু আলগা পাথর বা খারাপ আবহাওয়া নয়। সবচেয়ে বিপজ্জনক হল আত্মসচেতনতার অভাব। একজন পান্টার শুধু নিজের জন্য নয়, তার পুরো দলের জন্য বিপদ ডেকে আনে। তাহলে পুরো আলোচনাটা শোনার পর এটা স্পষ্ট যে এই শব্দগুলো শুধু অভিধানের পাতায় থাকার জন্য নয়। আরোহণের কৌশল থেকে নিরাপত্তা, প্রকৃতির ভাষা বোঝা থেকে নিজের মনের সাথে লড়াই, প্রতিটি ক্ষেত্রে এই ভাষাটা জানা অপরিহার্য। একদম। এটা আরোহীকে শুধু পথই দেখায় না, তাকে বিনয়ী হতেও শেখায়। ঠিক তাই। এই পরিভাষাগুলো জানা থাকলে একটা সাধারণ পাথরের দেওয়ালেও আরোহীর কাছে একটা জীবন্ত সত্তা হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন কখন পাথর তাকে স্বাগত জানাচ্ছে আর কখন সতর্ক করছে। বাহ! এই বোঝাপড়াটাই আরোহণকে একটা শারীরিক ব্যায়ামের স্তর থেকে তুলে একটা গভীর, প্রায় আধ্যাত্মিক অভিজ্ঞতায় পরিণত করে। আপনি প্রকৃতির সাথে এবং নিজের সাথে একাত্ম বোধ করেন। আমরা পতন আটকানোর জন্য অনেকগুলো ব্যবস্থার কথা বললাম, বিলে সিস্টেম, ডাইনামিক রোপ, গ্রিগ্রি, কিন্তু আমাদের তথ্যে সেলফ অ্যারেস্ট নামে একটি শেষ শব্দ আছে, যার অর্থ বরফের ঢালে পড়ার সময় আইস অ্যাক্স বা কুঠার ব্যবহার করে নিজের পতনকে থামানো। এটা আমাদের একটা অন্যরকম চিন্তার দিকে নিয়ে যায়। আরোহণের জন্য শুধু ওপরে ওঠার প্রস্তুতি যথেষ্ট নয়, পতনের মুহূর্তেও নিজেকে বাঁচানোর জন্য একটা বিশেষ কৌশল আর মানসিক শক্তির প্রয়োজন হয়। সাফল্যের পথ তৈরির পাশাপাশি যখন সব সুরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়, সেই চরম পতনের মুহূর্তকে সামলানোর এই প্রস্তুতি হয়তো একজন সত্যিকারের পর্বতারোহীর আসল পরিচয়।